ফুটো হয়ে গেছে, এন্ডোস্কোপি করবো তুমি তখন। আহ, এখন আমরা বলি যেটা এটা হলো রেডিওলজি। রেডিওলজি কি এন্ডোস্কোপি? এন্ডোস্কোপি তোমাকে বলছে রেডিওলজিক্যালি ডায়াগনোস, রেডি কি এন্ডোস্কোপি হয়? এন্ডোস্কোপি কি রেডিওলজি? এন্ডোস্কোপি তো রেডিওলজি না, উল্টা পাল্টা কথা বলা যাবে না। এখন বলা হয় যেটা এটা হলো আমরা সাধারণত একটা চেস্ট এক্সরে পোস্টেরিয়র অ্যান্টেরিয়র ভিউ ইন ইরেক্ট পোস্টার দাঁড়ায় যদি আমরা চেস্ট এক্সরে করি, কারণ আমরা দেখি কি, আমরা দেখতে চাই হলো পারফোরেশন যদি হয় আমরা দেখতে চাই ফ্রি গ্যাস শ্যাডো আন্ডার দা ডোম অফ ডায়াফ্রাম, তাই তো? Usually first arrive under the right dome of the diaphragm and later on both dome of the diaphragm। তাহলে আমরা যদি চেস্ট এক্সরে করি, চেস্ট এক্সরে কিন্তু আমরা বোথ ডোম অফ ডায়াফ্রাম কিন্তু আমাদের আসে। তাহলে এটাতে এখন সুবিধা হলো দুইটা জিনিস, সুবিধা সুবিধা হলো আমি একটা ইনভেস্টিগেশন করে রোগীর রোগটাকে নির্ণয় করতে পারি, as well as at the same time রেসপিরেটরি যে অ্যাসেসমেন্ট, লাংস এর একটা অ্যাসেসমেন্ট, কারণ আমরা জানি পারফোরেশনের চিকিৎসা আলটিমেটলি অপারেটিভ ট্রিটমেন্ট। পারফোরেশন ফুটো হয়ে গেছে, ওটাকে রিপেয়ার করতে হবে, পারফোরেশনের আমরা চিকিৎসা করতে। সুতরাং অপারেশন করতে গেলে আমরা তার একটা বুকের এক্সরে করা লাগে টু অ্যাসেস দা লাংস। লাংস কে অ্যাসেস করার জন্য আমাদের একটা বুকের এক্সরে করে। সুতরাং আমি দেখো একটা পরীক্ষা করে আমি রোগটাকেও নির্ণয় করতে পারি, সাথে সাথে আমি তার লাংসের যে কন্ডিশন এটাকেও আমরা রেডিওলজিক্যালি অ্যাসেস করতে পারি। এইটা মানে এক দিলে দুই পাখি মারা। এই জন্য আগে আমরা যখন স্টুডেন্ট ছিলাম তখন আমরা কিন্তু তোতা পাখির মতো বলতাম পারফোরেশনের রেডিওলজিক্যাল ডায়াগনোসিস করার জন্য ব্রেন এক্সরে অ্যাবডোমেন, ইরেক্ট পোস্টার, অ্যান্টেরিয়র পোস্টেরিয়র ভিউ, এটা আমরা একটা তোতা পাখির মতো বলতাম। কিন্তু এখনকার নতুন বইতে দেখবে, এখনকার বইতে আসছে হলো চেস্ট এক্সরে পোস্টেরিয়র অ্যান্টেরিয়র ভিউ ইন ইরেক্ট পোস্টার। তাহলে আমরা এখন নতুন বইতে সাধারণত এটাও বলতে পারো, আবার আমরা যেটা অ্যাবডোমিনাল এক্সরে অ্যান্টেরিয়র পোস্টেরিয়র ভিউ ইন ইরেক্ট পোস্টার ইনক্লুডিং বোথ ডোম অফ ডায়াফ্রাম, এটাও আমরা বলতে পারি। তাহলে তোমরা যদি বলো যে স্যার আমরা কোনটা বলবো, যে যেটাই বলো আমরা অ্যাকসেপ্ট করে নেব। আচ্ছা, তাহলে পারফোরেশন যখন হয় তখন আমরা স্টেজ অফ পারফোরেশন গুলো আমরা জানি। স্টেজ অফ পারফোরেশন গুলো তোমাকে পড়তে হবে, এখানে যেটা এস দাসে ভালোভাবে লেখা আছে। তিনটা স্টেজ আছে পারফোরেশনে। এই তিনটা স্টেজ যদি আমি ভালোভাবে বুঝি তাহলে পারফোরেশনের ক্লিনিক্যাল ফিচার্স কি হবে, কোন স্টেজ কতটুকু পর্যন্ত, যেমন ফার্স্ট যে স্টেজ, স্টেজ অফ কেমিক্যাল পেরিটোনাইটিস, এটা হলো লাস্ট আপ টু 6 আওয়ার্স। তারপরে স্টেজ অফ রিঅ্যাকশন, তারপরে স্টেজ অফ ডিফিউজ পেরিটোনাইটিস। তাহলে এই জিনিসগুলো কিন্তু তোমাকে এগুলো মুখস্থ থাকতে হবে। এবং ক্লিনিক্যাল ফিচার্স স্টেজ অফ ডিফিউজ পেরিটোনাইটিস এর সাধারণত আমরা পারফোরেশনের যে ক্লিনিক্যাল আমরা সাইন, অ্যাবডোমিনাল সাইনের মধ্যে বোর্ড লাইক রিজিডিটি, বোর্ড লাইক রিজিডিটি, বোর্ড শব্দের অর্থ বোর্ডটা কিভাবে ইংরেজিতে স্পেলিং করতে হয় ওটা কিন্তু জানতে হবে। বোর্ড মানে হার্ড বোর্ড, BOARD, শিক্ষা বোর্ড। হ্যাঁ, ইয়েস, বোর্ড লাইক রিজিডিটি। এটা কিন্তু অনেক সময় স্যাররা জিজ্ঞেস করেছে যে বোর্ড লাইক রিজিডিটি এটা লেখো তো, বোর্ড লাইক রিজিডিটি বোর্ডটা লেখো। তাহলে তোমরা কিন্তু এটা কিন্তু একটু শিখে নিতে হবে। হ্যাঁ, সবাই পারো ইনশাআল্লাহ। তাহলে আমরা ক্লিনিক্যাল ফিচার্স বোঝার জন্য আমাদেরকে স্টেজ অফ পারফোরেশনটা আমাদেরকে জানতে হবে। তারপরে বলছে টেল দ্য কমপ্লিকেশন অফ পারফোরেশন অফ দ্য ক্রনিক ডিউডেনাল আলসার। শব্দগুলো বোঝার চেষ্টা করো। কমপ্লিকেশন অফ পারফোরেশন অফ ক্রনিক ডিউডেনাল আলসার। তাহলে ক্রনিক ডিউডেনাল আলসারের মানে কমপ্লিকেশন বলে না, এখানে বলছে কমপ্লিকেশন অফ পারফোরেশন অফ দ্য ক্রনিক ডিউডেনাল আলসার। তাহলে ক্রনিক ডিউডেনাল আলসার যখন পারফোরেট করে তখন কি কি কমপ্লিকেশন হতে পারে, তাহলে ওই ওই স্টেজ গুলোতে চলে যাবে। দেখো স্টেজ অফ কেমিক্যাল পেরিটোনাইটিস, স্টেজ অফ রিঅ্যাকশন, স্টেজ অফ ডিফিউজ পেরিটোনাইটিস, আলটিমেটলি স্টেজ অফ ডিফিউজ পেরিটোনাইটিস যখন যায় তখন পেশেন্ট ইউজুয়ালি প্রেজেন্ট উইথ দ্য ফিচার্স অফ শক। এখানে হাইপোভলিমিক শক as well as the septic shock নিয়ে আসতে পারে। কমনলি আমাদের কাছে হাইপোভলিমিক শক নিয়ে আসে, কিন্তু আমরা যদি এটাকেও যদি নেগলেক্ট করি তখন পেশেন্ট মে টার্ন ইনটু দ্য সেপটিক শক। তাহলে এই শকের পরবর্তীতে কি হবে, শকের পরবর্তীতে মাল্টি অর্গান ডিসফাংশন, মাল্টি অর্গান ফেলিউর এবং আলটিমেটলি ডেথ। তাহলে এই জিনিসগুলো কিন্তু তোমাকে ঠিক এইভাবেই বলতে হবে। তারপর হলো ইমিডিয়েট রিসাসিটেশন অফ দ্য পেপটিক আলসার পারফোরেশন। দেখো তাহলে এই শব্দটা, এই কোশ্চেনটা থেকে আমরা বুঝতে পারি যে তার ইমিডিয়েট রিসাসিটেশনের পরে তার কিন্তু আরেকটা চিকিৎসা হয়তো আছে। এই জন্যই তাহলে ইমিডিয়েট রিসাসিটেশন অফ পেপটিক আলসার পারফোরেশন, পেপটিক আলসার যখন পারফোরেট করে তখন আমরা ইমিডিয়েট কি রিসাসিটেশন করব, ওই যে স্টেজ অফ শক, ম্যানেজমেন্ট অফ দ্য শক। সাধারণত আমরা ইমিডিয়েট রিসাসিটেশন করি হলো আমরা একিউট অ্যাবডোমেনের যে চিকিৎসা আমরা শুরু করি ঠিক এইভাবেই আমরা চিকিৎসা করি। আমরা রিসাসিটেট করি বাই নাথিং পার ওরাল, এনজি টিউব সাকশন, ইন্ট্রাভেনাস ফ্লুইড, broad spectrum antibiotics, ব্রড স্পেকট্রাম অ্যান্টিবায়োটিক কাভারিং বোথ অ্যারোবিক এন্ড অ্যানারোবিক অর্গানিজম। তার মানে আমরা মেট্রোইডাজোল অ্যাড করব, যে কোনো একটা অ্যান্টিবায়োটিকের সাথে মেট্রোইডাজোল আমরা অ্যাড করব, দিব। তারপরে হলো ব্যথার ওষুধ দিতে হবে, অ্যান্টি আলসারিন দিতে হবে। আর তোমার রোগী যদি ফিচার্স অফ শকে থাকে তাহলে ডেফিনেটলি তুমি এখানে অবশ্যই তাকে ক্যাথেটার করতে হবে। হ্যাঁ,
শকের ম্যানেজমেন্টটা দেখার জন্য। তাহলে এই জিনিসগুলো হলো আমাদের ইমিডিয়েট রিসাসিটেশন অফ দ্য পেপটিক আলসার পারফোরেশন। পারফোরেশন সম্পর্কে কথা তো অনেক আমরা যখন পড়ছি তখন আমি বলছি, এখন আর বেশি কথা বলার দরকার নেই। হোয়াট আর দ্য দ্বিতীয় নেক্সট যে কোশ্চেনটা আমাদের জিআই ব্লিডিং, হোয়াট আর দ্য কজেস অফ আপার জিআই ব্লিডিং। তাহলে জিআই ট্র্যাক্টের মধ্যে আমরা যদি গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল ট্র্যাক্টের বলি, একটা হলো আপার, একটা হলো লোয়ার পার্ট। আপার জিআই ব্লিডিং এর কথা যদি আমরা যদি বলি, আপার জিআই ব্লিডিং দেখো বেলি ল্যাবে খুব সুন্দর একটা চক দেওয়া আছে, টেবিল দেওয়া আছে, আলসার, ইরোশন, প্রথমে ইরোশন দেওয়া আছে, তারপরে আলসার দেওয়া আছে, এগুলোই কমন, এই দুইটাই কমন। তারপরে হলো ম্যালেরিওয়াইজ টিয়ার আছে, রাপচার ইসোফেজিয়াল ভেরিসেস, ভাস্কুলার ম্যালফরমেশন আছে, তারপরে হলো আদার কিছু কজ আছে, মেলিগনেন্সি আছে। তাহলে আমরা আলসার ইরোশনের মধ্যে ইসোফেজিয়াল আলসার, গ্যাস্ট্রিক আলসার, ডিউডেনাল আলসার, ইরোশনের মধ্যে ইসোফেজিয়াল ইরোশন, গ্যাস্ট্রিক ইরোশন, ডিউডেনাল ইরোশন, হ্যাঁ, এই কজগুলো দেখবে বেলি ল্যাবে খুব সুন্দর করে দেখা আছে। হাউ ক্যান ইউ ডায়াগনোস আপার জিআই ব্লিডিং? তাহলে ডায়াগনোসিস করার জন্য আপার জিআই তে ব্লিডিং হচ্ছে, এটা ডায়াগনোসিস করার জন্য আমাদের জন্য দুইটা জিনিস লাগবে, একটা হলো সিমটমস আর একটা হলো সাইন। সিমটমস বলতে তাহলে দেখো তুমি একটু মনে করো, একটু চোখ বন্ধ করে চিন্তা করো যে চোখে আমাদের স্টোমাক, এর মধ্যে ব্লিডিং হচ্ছে। তাহলে এর মধ্যে ব্লিডিং হলে কি হবে? আমাদের স্টোমাক একটা জিআই ট্র্যাক্ট, এই ক্যাভিটিতে যদি ব্লিডিং হয় তাহলে এই ব্লিডিংটা বের হওয়ার দুইটা রাস্তা আছে, একটা হলো মুখে দিয়ে বের হতে পারে আর একটা হলো পায়খানা দিয়ে বের হতে পারে। তাহলে মুখে দিয়ে যদি বের হয়, এই রোগীটা আমাদের কাছে প্রেজেন্ট করবে হলো হেমাটাইমেসিস। হেমাটাইমেসিস মানে হলো ভমিটিং অফ ব্লাড, এটা একটা হতে পারে। তারপরে আর যদি নিচে দিয়ে যদি বের হয় তাহলে আপার যে ব্লিডিংটা এত দূর পথ বের হয়ে পায়খানা রাস্তা দিয়ে অ্যানাস দিয়ে বের হইতে হইতে ডেফিনেটলি ইট উইল টার্ন ইনটু অল্টার্ড ব্লাড। তাহলে এটাকে আমরা বলি মেলেনা, এটাকে বলি আমরা মেলেনা। তাহলে এটা কিন্তু তোমাকে তাহলে এটা হলো সিমটমস, আর একটা হলো সিমটমস অফ দ্য ডিজিজ। এটা হলো ব্লিডিং হচ্ছে এই জন্য সিমটমস এরকম। আর সিমটমস অফ দ্য ডিজিজ মানে কেন? আলসারের জন্য, ইরোশনের জন্য, রাপচার ইসোফেজিয়াল ভেরিসেসের জন্য, নাকি মেলিগনেন্সির জন্য, নাকি অন্য ম্যালেরিওয়াইজ টিয়ারের জন্য? তাহলে ওইটা তোমাকে সিমটমস অফ, যেমন পেপটিক আলসার ডিজিজ হলে একটু ব্যথা থাকবে, হিস্টোপেপটিক আলসার থাকবে, সে গ্যাস্ট্রিকের ওষুধ খায়, এটা থাকবে। সাথে হলো গ্যাস্ট্রিক আলসার বা পেপটিক আলসার ডিজিজ এক্সাজারেট করার জন্য কিছু কিছু ফ্যাক্টরস আছে, ড্রাগস আছে, যে ড্রাগস গুলা খাইলে ব্লিডিং হতে পারে, যেমন বিশেষ করে এনএসআই যদি খায় তাহলে এক্ষেত্রে ব্লিডিং হতে পারে। এই জিনিসগুলো তোমার থাকবে, এই হিস্ট্রি গুলো থাকবে। আর আমরা যদি এক্সামিনেশন করলে আমরা ডিপেন্ডিং অন দা অ্যামাউন্ট অফ ব্লিডিং, কতটুকু ব্লিডিং হচ্ছে এটার উপর নির্ভর করে আমরা কিছু সিমটমস পাবো। একটা হলো জেনারেল সিমটমস, বিশেষ করে আমাদের এখানে সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা, এটা হলো হয়তো দ্য পেশেন্ট প্রেজেন্ট উইথ শক অর নট। আমরা হিমোরেজ যখন পড়ি তখন আমরা ওই দেখো ওই এখন বেসিকে চলে যেতে হবে। বেসিকে যেটা, এটা হলো হিমোরেজ ব্লিডিং কতটুকু হচ্ছে। আমরা হিমোরেজ যখন বলছিলাম তখন আমরা তোমাদেরকে মনে আছে কিনা জানি না, ক্লাস 1 2 3 4, হ্যাঁ, ওই লং টেনিসের পয়েন্ট দিয়ে বলছিলাম, মনে আছে কিনা, যে আমরা ক্লাস 1 হিমোরেজ বলি আপ টু 15% অফ টোটাল ব্লাড ভলিউম। তার মানে আমাদের টোটাল ব্লাড ভলিউম যদি 5 লিটার হয়, 15% মানে 750 ml, 750 ml, 50%, that is the class 1 hemorrhage. Class 2 hemorrhage আমরা বলছি 15 to 30 ml, sorry 50. তাহলে আমরা ক্লাস 2 হেমোরেজ আমরা যেটা বলছি 15 to 30% অফ টোটাল ব্লাড ভলিউম। তার মানে 30% যদি হয় তাহলে 1500 ml, 750 থেকে 1500 ml যদি হয়, এটা হলো ক্লাস 2। আর আমরা ক্লাস 3 হেমোরেজ বলছি 30 to 40%, তার মানে 40% যদি হয় তাহলে 4 5 20, তার মানে 2000 ml ব্লাড। তাহলে 1500 থেকে 2000 ml যদি হয় তাহলে এটা হলো ক্লাস 3 হেমোরেজ। আর এর উপরে যেটা হবে এটা হলো ক্লাস 4 হেমোরেজ। আমরা এইটা এই সময় বলার সময় আমরা এটা বলছি ক্লাস 1 হেমোরেজ। ক্লাস 1 মানে হলো 750 ml ব্লাড যদি যায় তাহলে সাধারণত আমরা 750 ml ব্লাড লস যদি আমাদের বডি থেকে হয়, আমাদের বডি এটা কম্পেনসেট করতে পারে। কম্পেনসেট করার কারণে আমরা সাধারণত ফিজিক্যাল কোনো ফাইন্ডিংস তার মধ্যে আমরা পাই না। ফিজিক্যাল ফাইন্ডিংস বলে ফিচারস অফ শক, এগুলো আমরা ব্লিডিং হলে শকে চাপে জড়বে, এটা আমরা পাই না। তাহলে ক্লাস 2 হেমোরেজ যদি হয় তাহলে তার মানে 750 থেকে 1500 ml ব্লাড যদি যায় তাহলে এটা কিন্তু বডি কম্পেনসেট করতে পারে না। তখন আস্তে আস্তে কিছু ফিচারস অফ শক এর যে ফিচারস গুলো, এগুলো কিন্তু শো করা শুরু করে এবং আস্তে আস্তে অ্যামাউন্ট অফ ব্লাড লসের উপর নির্ভর করে ওটা সিভিয়ার হয়। তাহলে এখন আমরা
এটা কিন্তু অ্যামাউন্ট অফ ব্লাড, অল্প একটু ব্লাড লস যদি হয় তাহলে ওই ক্ষেত্রে কিন্তু আমরা কোনো ফিচার্স, আমরা জেনারেল এক্সামিনেশনে কোনো ফিচার্স অফ শক যেগুলো আমরা পাবো না। যদি ব্লাড লসের অ্যামাউন্টটা বেশি হয় তাহলে আমরা ফিচার্স অফ শক আমরা এখানে পাবো। এটা একটা। আর যদি হয় আমরা অ্যাবডোমিনাল এক্সামিনেশনে যদি যাই তাহলে আমরা অ্যাবডোমিনাল এক্সামিনেশন করলে আমরা ওই ফিচার্স অফ দ্য ডিজিজ, কোন ডিজিজ, যেমন পেপটিক আলসার ডিজিজ, ডিউডেনাল আলসার, গ্যাস্ট্রিক আলসার, হোয়াটএভার, এই যে ডিউডেনাল পয়েন্ট টেন্ডারনেস, গ্যাস্ট্রিক পয়েন্ট টেন্ডারনেস, এগুলো আমরা পেতে পারি। এটা। তারপরে হলো ইনভেস্টিগেশন। ইনভেস্টিগেশন যদি বলি আমরা তাহলে এখানে দেখো একটা হলো রোগী হলো ফিচার্স অফ শক নিয়ে আসছে, আরেকটা হলো ফিচার্স অফ শক নাই। তাহলে দুজনের ক্ষেত্রে কিন্তু দুই রকম। তাহলে যে ফিচার্স অফ শক নিয়ে আসছে তার ক্ষেত্রে কিন্তু তোমার ইমিডিয়েট প্রায়োরিটি হলো তার রিসাসিটেশন অফ দ্য শক, শক ম্যানেজ করা। শক ম্যানেজ করা ছাড়া ওই রোগীকে তুমি কোনো পরীক্ষা করতে পাঠাতে পারবে না। এখন মুভমেন্ট করলে রোগীর আরো খারাপ করে সেটার দিকে চলে যাবে। আর যে রোগীটা আমার কাছে ফিচার্স অফ শক নিয়ে আসে না, তাহলে এই ক্ষেত্রে আমরা আপার যে ব্লিডিং ডায়াগনোসিস করতে পারি বাই ডুইং আপার যে এন্ডোস্কোপি। আপার যে এন্ডোস্কোপি করলে আমরা ব্লিডিংটা কোথায় কোত্থেকে হচ্ছে, কারণটা কি, ওটা আমরা ধরে নিতে পারি। অ্যাজ ওয়েল এজ দা, যেমন ইসোফেজিয়াল ভেরিসিস রাপচার হলে তো প্রচুর পরিমাণে ব্লিডিং হবে, রাপচার ইসোফেজিয়াল ভেরিসিস অথবা ইসোফেজিয়াল ভেরিসিস কজটাকে আমরা এটাকে আইডেন্টিফাই করতে পারি। তাহলে এটা হলো আমাদের, আমরা আপার যে ব্লিডিং কিভাবে আমরা ডায়াগনোসিস করতে পারি। টেল কমপ্লিকেশন অফ হেমাটোমেসিস এন্ড মেলানা। টেল কমপ্লিকেশন অফ হেমাটোমেসিস এন্ড মেলানা আমরা যদি এটা বলি তাহলে দেখো এটাও কিন্তু সেম। হেমাটোমেসিস মেলানা কাকে বলি আমরা? হেমাটোমেসিস মেলানা আমরা বলি, হেমাটোমেসিস বলছি আমরা, হেমাটোমেসিস বলি হলো মুভিং আউট অফ দ্য ব্লাড, মেলানা বলছি প্যাসেজ অফ altered bladder stool, Altered blood with stool. with stool। তাহলে এটার কমপ্লিকেশন, তাহলে এটা হলো ব্লিডিং এর সাথে কমপ্লিকেশন। তাহলে এটার কমপ্লিকেশন কি হবে? ব্লিডিং হবে, ব্লিডিং এর পরে শক হয়ে যাবে, শকে মাল্টিঅর্গান ফেলিওর হবে, তারপরে Acute renal shutdown হবে। হ্যাঁ একিউট রেনাল শাটডাউন, মাল্টিঅর্গান ফেলিওর হবে, মাল্টিঅর্গান ফেলিওর হয়ে আলটিমেটলি রোগী ডেথ। হ্যাঁ, তাহলে এই জিনিসগুলো, তাহলে হেমাটোমেসিস মেলানা এটাও কিন্তু দেখো কমপ্লিকেশন অফ ব্লিডিং। আলটিমেটলি ইট ইজ দ্য অলসো কমপ্লিকেশন অফ ব্লিডিং। কোথাও ব্লিডিং হলে, এখন যদি তোমাকে বলা হয় হোয়াট ইজ দ্য কমপ্লিকেশন অফ দ্য ফ্র্যাকচার ফিমার, ফিমারের যদি এই ফ্র্যাকচার হয় তাহলে এটা কি কমপ্লিকেশন হবে? তাহলে এখানেও কিন্তু দেখো ফ্র্যাকচার ফিমার হলে আমরা জানি যে এটা 1.5 লিটার থেকে 2.5 লিটার ব্লাড যায়। 1.5 লিটার থেকে 2.5 লিটার যদি আমরা যদি বলি, তার মানে এটা হলো ক্লাস 3 হিমোরেজ থেকে ক্লাস 2 পরে থেকে এটা কিন্তু 3-4 ওইদিকে চলে যাচ্ছে। সুতরাং আলটিমেটলি ফিচার্স অফ শক এখানে আসবে। তো ফিচার্স অফ শক এলে আলটিমেটলি তুমি যদি এটা ম্যানেজ করতে না পারো তাহলে কিন্তু আলটিমেটলি রোগী কিন্তু ওই মাল্টি অর্গান ফেলিওর এগুলো কিন্তু হয়ে যাবে। সুতরাং এই জিনিসগুলো সবই কিন্তু কমপ্লিকেশন, কিন্তু এভাবে তোমাকে বলতে হবে। আচ্ছা, তারপরে আমাদের নেক্সট কোশ্চেন যেটা হলো প্রক্টোস্কোপি। হোয়াট ইজ প্রক্টোস্কোপি? It is a procedure where anal canal and lower two-thirds of rectum is inspected directly by aid of a proctoscope. এইড অফ প্রক্টোস্কোপি। তাহলে এটা একটা প্রসিডিউর, তাই না? প্রসিডিউর সুন্দরভাবে বলছে কন্ট্রাইন্ডিকেশন অফ প্রক্টোস্কোপি এক্সামিনেশন। তার মানে এখানে দেখো কন্ট্রাইন্ডিকেশন মানে আমি কখন করব না, প্রক্টোস্কোপি এক্সামিনেশন কখন করব না, কখন করব না। পায়খানা রাস্তার ভিতরে একটা যন্ত্র ঢুকাবা, এটা কখন যদি আমি সব পেইনফুল কন্ডিশন, অ্যানাল কন্ডিশন থাকে তখন। প্ল্যানাল কন্ডিশন যদি থাকে ডেফিনেটলি তাই। আমরা যদি বিশেষ করে একটা হলো রোগী যদি আমাকে করতে না দেয় তাহলে তো করতে পারবো না, এটা সবচেয়ে বড় কন্ট্রাইন্ডিকেশন না। তাহলে কন্ট্রাইন্ডিকেশন মেইনলি যেটা হলো এটা হলো পেইনফুল অ্যানাল কন্ডিশন। পেইনফুল অ্যানাল কন্ডিশন যদি থাকে তাহলে ওই ক্ষেত্রে আমরা সাধারণত বিশেষ করে একিউট অ্যানাল ফিশার, হ্যাঁ, তারপরে হলো অ্যানোরেক্টাল অ্যাবসেস, অ্যানোরেক্টাল অ্যাবসেস, এগুলোতে আমরা সাধারণত প্রক্টোস্কোপিক এক্সামিনেশন করব না। এখানে প্রক্টোস্কোপি যখন আসে, হোয়াট আর দ্য পজিশন অফ দ্য প্রক্টোস্কোপিক এক্সামিনেশন অথবা হোয়াট আর দ্য পজিশন অফ দ্য অ্যানোরেক্টাল এক্সামিনেশন, এই পজিশন গুলো তোমাদেরকে জানতে হবে। কি কি পজিশনে আমরা অ্যানোরেক্টাল লেফট এক্সামিনেশন, লেটারাল পজিশন, হ্যাঁ একটা একটা হলো লেফট লেটারাল পজিশন, এটা কমনলি আমরা করি। তারপরে আর নি কি, এলবো পজিশন, লিথোটোমো পজিশন। পজিশন। তাহলে এই পজিশন গুলো আমাদেরকে জানতে হবে। হোয়াট আর দ্য প্রিরিকুইজিট অফ প্রক্টোস্কোপি এক্সামিনেশন, কি কি প্রিরিকুইজিট, আগে কি কি প্রস্তুতি তোমাকে নিতে হবে প্রক্টোস্কোপি এক্সামিনেশন করার আগে? প্রক্টোস্কোপি এক্সামিনেশন শোন আপনার বাসায় এই যন্ত্র ঢুকাবো তাই করে ফেলবো না। তাহলে কিছু কিছু প্রিরিকুইজিট আছে। প্রিরিকুইজিট হলো কিছু তোমার নিজের সেফের জন্য, কিছু হলো রোগীর
যাতে ডিসকমফোর্ট না হয়। ওই দুইটা জিনিস মাথায় রাখতে হবে, কারণ কারণ পাশায় আঙ্গুল দিতে গেলে অনেকগুলো জিনিস মাথায় তোমার হাতে রাখতে হবে। তাহলে একটা হলো এডিকুয়েট এক্সপ্লানেশন অফ দ্য প্রসিডিউর, কেন করব, কেন করব, এটা করলে তার কি হবে, কি লাভ হবে, এটা আমাকে তাকে এডিকুয়েটলি ইনফর্ম করতে হবে। তারপরে আমি তাকে কাউন্সিলিং, যেটা এটা কাউন্সিলিং করবো, তার কনসেন্ট নিব। প্রাইভেসি মেনটেন করতে হবে, যেহেতু এটা একটা প্রাইভেট পার্ট, সবাই কিন্তু করতে চাইবে না। যেমন আমি একটা মেল ডাক্তার, আমার কাছে একটা ফিমেল যখন আসবে তখন স্বাভাবিকভাবে সে কিন্তু প্রক্টোস্কোপি এক্সামিনেশন বলো, ডিজিটাল রেকটাল এক্সামিনেশন বলো, এগুলো করতে চাইবে না। তাহলে সে যদি বোঝে তার যে আমি পরীক্ষাটা করলে আমার কি লাভ কি লস, তাহলে কিন্তু সে তখন কিন্তু রাজি হবে। সুতরাং তোমাকে এই জিনিসটা ভালো করে বুঝে তারপরে তো সে এসিউর হইতে হবে যে সে এখানে সে, এই যে তুমি পরীক্ষা করবে এখানে সে সে, তাহলে প্রপার একটা অ্যাটেন্ডেন্ট থাকতে হবে। যেমন আমরা যদি ফিমেলের ক্ষেত্রে অবশ্যই একজন ফিমেল অ্যাটেন্ডেন্ট, মেলের ক্ষেত্রে তুমি মেল ফিমেল অ্যাটেন্ডেন্ট করার অসুবিধা নাই, কিন্তু ফিমেলের ক্ষেত্রে অবশ্যই একজন ফিমেল অ্যাটেন্ডেন্ট থাকতে হবে। তার প্রাইভেসি এডিকুয়েটলি মেনটেন করতে হবে। হ্যাঁ, পর্দা টর্দা দিয়ে ডেকে তাকে একটা রুমে তোমাকে করতে হবে। আর নেক্সট তারপরে হলো লুব্রিকেন্ট ইউজ করতে হবে, লুব্রিকেন্ট ইউজ করতে হবে, প্রপার পজিশনিং করতে হবে। তারপর হলো তুমি তোমার প্রোটেকশনের জন্য তুমি অবশ্যই গ্লাভস পরে নিতে হবে। তাহলে এগুলো হলো হোয়াট আর দ্য প্রিরিকুইজিট অফ প্রক্টোস্কোপি এক্সামিনেশন। আর স্পেসিফিক কোনো কন্ট্রাইন্ডিকেশন থাকে যদি, তাহলে প্রক্টোস্কোপি করা যাবে না। তাহলে এটা হলো আমাদের নেক্সট কোশ্চেন। তাহলে এই জিনিসগুলো গুছিয়ে সুন্দরভাবে বলতে হবে। অ্যাকিউট অ্যাপেন্ডিসাইটিস, হোয়াট আর দ্য সাইনস টু বি এলিসিটেড ইন অ্যাপেন্ডিসাইটিস, কি কি সাইন আমাকে এলিসিট করতে হবে। সাইন মানে হলো আমি যেটা দেখে, তাহলে সাইনের কথা দেখো যে বেলিলাবে সাইন্স টু বি এলিসিটেড একটা টেবিল সুন্দরভাবে দেওয়া আছে, সাইন্স টু বি এলিসিটেড। তা আমরা যদি সিস্টেমিক্যালি একটু আসি, অ্যাপেন্ডিসাইটিসে আমরা কিছু সিম্পটমস পাই, তারপরে কিছু সাইন আমরা পাই। তাহলে সিম্পটমস এর মধ্যে আমরা সবাই জানি এটা কমন, একটা অ্যাপেন্ডিসাইটিস আমাদের সবার কাছে কমন। পেরিয়াম্বিলিক্যাল, Periumbilical colic pain. নশিয়া, ভমিটিং, অ্যানোরেক্সিয়া, লো গ্রেড ফিভার। তাহলে এগুলো সাধারণত সিম্পটমস পর্যায়ে পড়ে। তারপরে কিছু স্পেসিফিক সিম্পটমস আছে, এগুলো আমরা যাবো না, ইন জেনারেল। তারপরে আমরা যদি এক্সামিনেশন করি, জেনারেল এক্সামিনেশন, সিস্টেম এক্সামিনেশন। জেনারেল এক্সামিনেশনে আমরা যেহেতু আমরা বলি যে ইনফ্লামেশন আছে, তাহলে আমরা এখানে একটা টেকিকার্ডিয়া পাই, একটু টেকিকার্ডিয়া পাবো। আমরা বলছি লো গ্রেড ফিভার কারো যদি থাকে তাহলে তার ক্ষেত্রে রেস্ট টেম্পারেচার পাবো। আর তেমন কিছু আমরা জেনারেল এক্সামিনেশনে পাওয়ার সুযোগ নেই। আমরা অ্যাবডোমিনাল এক্সামিনেশনে যদি যাই আমরা, তাহলে আমরা যেটা, এটা হলো পয়েন্টিং সাইন। পয়েন্টিং সাইনটা হলো রোগীকে যখন আমরা বলি যে কোথায় ব্যথা, তখন সে একটা আঙ্গুল দিয়ে দেখায় যে আমার এই জায়গায় ব্যথা, অথবা কোথায় বেশি ব্যথা। হ্যাঁ, আছে কোন কোন রোগী তোমার কাছে আসবে তার পুরো পেটেই ব্যথা। পুরো পেটে ব্যথা মানে তো প্যাথোলজি তো পুরো পেটে প্যাথোলজি না, যে কোনো একটা স্পেসিফিক অর্গানের প্যাথোলজি আমাদের, ডেফিনেটলি যে কোনো একটা স্পেসিফিক অর্গানের প্যাথোলজি। সুতরাং তাকে যদি বলা হয়, তখন যদি বলো তুমি যে কোথায় বেশি ব্যথা, পুরো পেটেই ব্যথা কিন্তু কোথায় বেশি ব্যথা, তখন সে দেখবে যে একটা জায়গাকে ইন্ডিকেট করবে, দ্যাট ইজ দ্য পয়েন্টিং সাইন। সে একটা আঙ্গুল দিয়ে দেখাবে। তাহলে প্রথম যেটা, এটা হলো পয়েন্টিং সাইন, আমরা পয়েন্টিং সাইন আমরা। তারপরে আমরা যেটা করি আমরা tenderness in the right iliac fossa or McBurney's point tenderness. Tenderness in the right iliac fossa or McBurney appendicitis এর ক্ষেত্রে আমরা McBurney's point আমরা বলি। McBurney's point টা কোথায়, এটা right spino-umbilical line junction between the medial 2/3 and lateral 1/3 যে junction, that is the McBurney's point. তাহলে এটা আমাদেরকে এখানে আমরা tenderness হিসেবে করি, এটা একটা সাইন। তারপরে হলো rebound tenderness। rebound tenderness টা আমরা পাই হলো, আমরা রিবাউন্ড টেন্ডারনেস কিভাবে দেখি, স্লো এন্ড সাস্টেইন প্রেসার। শব্দগুলো কিন্তু একবারে ঠোঁটস্থ মুখস্থ থাকতে হবে, স্লো এন্ড সাস্টেইন প্রেসার। তাহলে আমরা ওই ম্যাকবার্নিস পয়েন্টে আস্তে, স্লো, সাস্টেইন ধরে রাখবো, কি দিয়ে, প্রেসার দিয়ে। তাহলে আস্তে প্রেসার দিব, প্রেসার দিয়ে ধরে রাখবো, এন্ড সাডেন উইথড্র, এই যে ধরে রাখছি চাপ দিয়ে, এটা হঠাৎ করে ছেড়ে দিব। ছেড়ে দিলে যদি পেশেন্ট পেইন ফিল করে, এটাকে আমরা বলি রিবাউন্ড টেন্ডারনেস। তাহলে রিবাউন্ড টেন্ডারনেস আমরা অ্যাপেন্ডিসাইটিসে পজিটিভ পাই। তারপরে আমরা দেখতে চাই লোকেশন অফ দা অ্যাপেন্ডিক্স। অ্যাপেন্ডিক্সের আমরা জানি টিপ অফ দা অ্যাপেন্ডিক্স, বেস অফ দা অ্যাপেন্ডিক্স ইজ ফিক্সড, ইট ইজ সিচুয়েটেড ইন দা উইথ দ্য কনফ্লুয়েন্স অফ দা থ্রি টেনিয়া কোলাই। সিকামে লার্জ স্কার্টের টেনিয়া কোলাই থাকে, ওই টেনিয়া কোলাইটা সিকামে যে জায়গায় আসা এক জায়গায় মিলিত হয়, ওই জায়গায় বেজ অফ দ্য অ্যাপেন্ডিক্স। এটা আমার তোমার একটা সবার ক্ষেত্রে ইউনিফর্ম, বাট টিপ অফ দ্য অ্যাপেন্ডিক্স ডিফারেন্ট পজিশনে থাকতে পারে। এর মধ্যে সবচেয়ে কমন হলো রেট্রোসিকাম,
তারপরে হলো পেলভিক ভ্যারাইটি, রেক্টোসিকাল যদি বলি দ্যাট ইজ অ্যাবাউট 74%, পেলভিক ভ্যারাইটি যদি বলি দ্যাট ইজ অ্যাবাউট 21%। তাহলে আমাদের এই পার্সেন্টেজ অনুযায়ী আমরা যেহেতু এই দুইটা হলো মেজর পার্সেন্ট, এই দুইটাকে আমরা ডিটেক্ট করার জন্য আমরা দুইটা টেস্ট করি, একটা হলো সোয়াস টেস্ট আর একটা হলো কক্স অবট্রুডেড টেস্ট। তাহলে আমরা রেক্টোসিকাল ভ্যারাইটিকে এলিসিট করার জন্য আমরা যে টেস্ট করি দ্যাট ইজ দ্য সোয়াস টেস্ট। আর আমরা যদি পেলভিক ভ্যারাইটি অফ অ্যাপেন্ডিক্স কে যদি বলি আমরা এটা থেকে এটাকে এলিসিট করার জন্য আমরা যেটা করি দ্যাট ইজ দ্য কক্স অবট্রুডেড টেস্ট। তাহলে তাহলে আমরা সাইন কি বলা, একটা হলো পয়েন্টিং সাইন, একটা হলো ম্যাকবার্নিস পয়েন্ট টেন্ডারনেস, একটা হলো রিবাউন্ড টেন্ডারনেস, তারপর আরেকটা হলো যদিও ম্যাকবার্নিস পয়েন্ট এন্ড টেন্ডারনেস এন্ড রিবাউন্ড টেন্ডারনেস এগুলো শব্দের সাথে সাইন নাই, এগুলো তুমি না বললেও পারো, ডেইলি লাইফে ঠিক এগুলো নাই তো। তারপরে আমরা আরেকটা করে যেটা হলো রবসিং সাইন, ROBSING, রবসিং সাইন। রবসিং সাইন হলো লেফট আইলিয়াক ফোসাতে যদি আমরা প্রেস করি তাহলে in case of acute appendicitis patient feel pain in the right iliac fossa, মানে রাইট ইলিয়াক ফোসা ম্যাকবার্নিস পয়েন্ট যে জায়গায় ব্যথা সেই জায়গায় ব্যথা ফিল করে, বিকজ কয়েলস অফ ইন্টেস্টাইন আমি প্রেস করার ফলে কয়েলস অফ ইন্টেস্টাইন আইসা ইনফ্লাম অ্যাপেন্ডিক্সে ধাক্কা মারে এবং এই জন্য আমরা পেন ফিল করি। তাহলে এটাকে বলা হয় রবসিং সাইন। তাহলে সোনলি যদি শুধু সাইনের কথা বলি তাহলে একটা হলো পয়েন্টিং সাইন, একটা হলো রবসিং সাইন, একটা হলো কক্স সোয়াস টেস্ট, কক্স অবট্রুডেড টেস্ট। তাহলে এগুলো সাইনের মধ্যে পড়ে। আর ইন জেনারেল সাইন বলতে আমরা যদি ফিজিক্যাল এক্সামিনেশন বলি তাহলে এখানে ম্যাকবার্নিস পয়েন্ট টেন্ডারনেস এবং রিবাউন্ড টেন্ডারনেস অলসো আসবে অ্যাজ ওয়েল এজ। তাহলে এই জিনিসগুলো আমরা একটু পড়ে নিতে হবে। হোয়াট ইজ অ্যাপেন্ডেক্টমি? আচ্ছা, অ্যাপেন্ডিসেক্টমি কাকে বলে? অ্যাপেন্ডিসেক্টমি হলো সার্জিক্যাল রিমুভাল অফ appendix. Surgical removal of appendix is called appendectomy. What are its types? Appendectomy কি কি টাইপস আছে? তাহলে আমরা যদি acute appendicitis এর কথা বলি তাহলে সাধারণত আমরা যেটা করি যে ইমার্জেন্সি appendectomy। তাহলে ইমার্জেন্সি একটা appendectomy দুইটা টাইপস আছে, একটা হলো ইমার্জেন্সি appendectomy। আর আমরা যদি অ্যাপেন্ডিকুলার লাম্প দেখো করছি আমরা অ্যাপেন্ডিকুলার লাম্পে আমরা কনজারভেটিভ চিকিৎসা দিই, তারপরে ইন্টারভ্যাল appendectomy। তাহলে দুই নাম্বার যেটা এটা হলো ইন্টারভ্যাল appendectomy। আর একটা আছে ইলেকটিভ অ্যাপেন্ডিসাইটিস। ইলেকটিভ মানে হলো তার অ্যাপেন্ডিসাইটিস নাই কিন্তু হওয়ার সম্ভাবনা আছে এমন জায়গা হইলে, যেমন পাইলট ঢাকা থেকে যদি আমেরিকা যায়, পাইলটের যদি এখানে দেখো 24 ঘন্টা 22 ঘন্টা 20 ঘন্টা জার্নি, এর মধ্যে যদি ব্যথা ওঠে তাহলে ব্যথা হলে তো তার কাছে কিন্তু অনেকগুলা 500 যাত্রী আছে, ওদের ক্ষেত্রে সাধারণত ইলেকটিভ অ্যাপেন্ডিসাইটিস করা। তাহলে আমরা ইমার্জেন্সি অ্যাপেন্ডিসেক্টমি, ইন্টারভ্যাল অ্যাপেন্ডিসেক্টমি, ইলেকটিভ অ্যাপেন্ডিসেক্টমি, এটা এক ধরনের টাইপস। আরেকটা হলো ওপেন মেথডস, আরেকটা হলো ল্যাপারোস্কোপিক অ্যাপেন্ডিসেক্টমি। ওপেন আর কনভেনশনাল অ্যাপেন্ডিসেক্টমি, আরেকটা হলো ল্যাপারোস্কোপিক অ্যাপেন্ডিসেক্টমি। তুমি যে কোনো একটা বলতে পারো। তাহলে আমরা অনেকভাবে বলতে পারি অ্যাকর্ডিং টু দ্য মোড অফ অপারেশন। মোড অফ অপারেশন আমরা কিভাবে অপারেশনটা করতেছি এটার উপরে কনভেনশনাল অ্যাপেন্ডিসেক্টমি আর ওপেন অ্যাপেন্ডিসেক্টমি, আর একটা ল্যাপারোস্কোপিক অ্যাপেন্ডিসেক্টমি। আচ্ছা, দেখো হোয়াট আর দ্য ফোর্স মেড ইন ল্যাপারোস্কোপিক অ্যাপেন্ডিসেক্টমি। ল্যাপারোস্কোপিক অ্যাপেন্ডিসেক্টমি তো আমরা কয়টা পোর্ট, আমরা সবাই ল্যাপারোস্কোপিক করেছি 3 port. কিন্তু ল্যাপারোস্কোপিক অ্যাপেন্ডিসেক্টমিতে কয়টা পোর্ট আমরা ইউজ করি? Sir, 3টা port. 3টা পোর্ট। কোথায় কোথায় ইউজ করি বলো? A port in the umbilicus, A port in epigastrium, আর A port in right subcostal area along mid clavicular line. এপিগ্যাস্ট্রিয়াম জি স্যার। এপিগ্যাস্ট্রিয়াম চিন্তা করছো, এপিগ্যাস্ট্রিক রিজন কোন জায়গায়? না স্যার, এপিগেস্ট্রিয়াম না। কোথায়? একটা স্যার রাইট ইলিয়াক ফোসা, একটা লেফট। আরেকটা সো ওয়ান পোর্ট হচ্ছে আম্বিলিকাস, ওয়ান পোর্ট রাইট ইলিয়াক ফোসা। আচ্ছা, একটা রাইট ইলেক্ট মানলাম আমি। আরেকটা স্যার এটা সুপ্রাপিউবিক। সুপ্রাপিউবিক, স্যার এটা মিড লাইনে সুপ্রাপিউবিক রিজন, মিড লাইনে সুপ্রাপিউবিক। সুপ্রাপিউবিক স্যার। তাহলে এই ল্যাপারোস্কোপিক অ্যাপেন্ডিসেক্টমি করবা, তুমি অপারেশন করবা, এরপরে আমি কোশ্চেন করব। ল্যাপারোস্কোপিক অ্যাপেন্ডিসেক্টমি করবা, এই রোগীটা ওটি টেবিলে তোলার আগে কি করবা? অপারেশনের টেবিলে তোলার আগে কি করবা? স্যার আমি অ্যান্টিবায়োটিক দিব, প্রি অপারেটিভ প্রিপারেশন। এই রোগী ওটিতে ঢুকতেছে, ওটির মেইন দরজা দিয়ে ঢুকছে, ঢুকে ওটি টেবিলে উঠবে, এই মাঝখানের যে সময়টাতে, এই সময়টাতে কি করবা? আমি রোগীর কাঁধে হাতে হাত ধরে সাথে নিয়ে যাব, এটা নিশ্চয়ই এই কোশ্চেনটার কোনো গুরুত্ব আছে। গুরুত্বটা হলো ওই যে
সুপ্রাপিউবিক যে পোর্টটা দিবা তুমি, সুপ্রাপিউবিক যে পোর্টটা দিবা, এই জায়গাটার মধ্যে কি ব্লাডার, ব্লাডারটা যদি ডিস্টেন্ডেড থাকে, ব্লাডার যদি ফুল থাকে, তাহলে ওই পোর্টটা দেওয়ার সময় ব্লাডার ইনজুরি হতে পারে। তাহলে কি হবে? সমস্যা। তাহলে এই সমস্যাটাকে অ্যাভয়েড কিভাবে করা যাবে? রোগীকে যদি আমি ব্লাডার এমজি করতে হবে। হ্যাঁ, প্রস্রাব করতে হবে, জিজ্ঞেস করতে হবে প্রস্রাবের ব্যাগ আছে কিনা, যদি থাকে প্রস্রাব করে আসেন, না থাকলে তো ভালো। যদি রোগী যদি বলে যে এই মাত্র আমি প্রস্রাব করে আসছি, তাহলে তো দরকার নেই। কিন্তু তোমাকে এটা মাথায় রাখতে হবে, মাথায় অবশ্যই রাখতে হবে যে আমি অবশ্যই রোগীকে ল্যাপারোস্কোপিক অ্যাপেন্ডিসেক্টমি, এমনিতেও অ্যাপেন্ডিসেক্টমি করার আগে আমরা ব্লাডার ইয়ে করি, কিন্তু ল্যাপারোস্কোপিক অ্যাপেন্ডিসেক্টমি করার সময় অবশ্যই করতে হবে টু অ্যাভয়েড দ্য ইনজুরি টু দ্য ব্লাডার। অবশ্যই অবশ্যই, এটা কোনোভাবে মিস করা যাবে না, এটা মিস করা যাবে না। এইগুলো কিন্তু টেকনিক্যাল কোশ্চেন, একটু জাস্ট একটু চিন্তা করলেই বোঝা যায়। কার্সিনোমা ইসোফেগাস আসছে নেক্সট। আমরা যদি এটা টপিকসটা এমনি পড়ছি, হোয়াট ইজ ডিসপেজিয়া, আমরা সবাই ডেফিনিশন জানি। ডিস মানে হলো ডিফিকাল্টি, ডিস মানে হলো ডিফিকাল্টি, ফেজিয়া মানে হলো সোয়ালোইং, ডিফিকাল্টি ইন সোয়ালোইং, দ্যাট ইজ দ্য ডিসপেজিয়া। হোয়াট ইজ দ্য প্রেজেন্টেশন অফ দ্য কার্সিনোমা ইসোফেগাস? দেখো, মেলিগনেন্সি প্রেজেন্টেশন কিন্তু খুব সোজা, মেলিগনেন্সি প্রেজেন্টেশন কিন্তু খুব সোজা। আমি তোমাদেরকে বলছি যে কোনো জায়গায় মেলিগনেন্সির প্রেজেন্টেশনটা হবে তিন ধরনের। একটা হলো আমরা ক্লিনিক্যাল ফিচার্স রিলেটেড টু দ্য অর্গান ইনভলভ, রিলেটেড টু দ্য অর্গান, যে অর্গানটাকে সে ইনভলভ করবে তার যে ফিজিওলজি, যে ফাংশন, ওই ফাংশনটা কিছুটা এক 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 ধরনের অল্টারেশন, কিছু ফাংশন যেগুলো আছে এগুলো অল্টারেশন হবে, এটা একটা। তারপর হলো ক্লিনিক্যাল ফিচার্স অফ মেলিগনেন্সি, মেলিগনেন্সি হলে এটা যে জায়গায় হোক তার জেনারেল কিছু ফিচার্স আছে মেলিগনেন্সি, এগুলা থাকবে। তারপরে হলো আরেকটা জিনিস, এই তিনটা পয়েন্টে যদি আমরা বলি তাহলে এটা কিন্তু খুব সোজা। আরেকটা পয়েন্ট যেটা, এটা হলো ক্লিনিক্যাল ফিচার্স রিলেটেড টু দ্য মেটাস্টেসিস। আমরা জানি মেলিগনেন্সি এক জায়গা থেকে অন্য জায়গায় ছড়ায় পড়ে, তাহলে অন্য জায়গায় যখন ছড়ায় পড়বে তখন তার কিছু ক্লিনিক্যাল ফিচার্স হয়। তাহলে এই তিনটা হেডলাইনে সব জায়গার মেলিগনেন্সির কথা কিন্তু আমরা বলতে পারি, এখন সব জায়গার মেলিগনেন্সি আমরা এইভাবে সিম্পটম বলতে পারি। তাহলে হোয়াট ইজ দ্য প্রেজেন্টেশন অফ দ্য কার্সিনোমা ইসোফেগাস? কার্সিনোমা ইসোফেগাসের প্রেজেন্টেশনটা সবচেয়ে কমনেস্ট প্রেজেন্টেশন, দ্যাট ইজ দ্য প্রগ্রেসিভ ডিসপেজিয়া। প্রগ্রেসিভ, এই শব্দটা খুব সুন্দরভাবে বলতে, প্রগ্রেসিভ ডিসপেজিয়া। প্রগ্রেসিভ মানে তার ডিসপেজিয়া, ডিফিকাল্টি ইন সোয়ালোইং, আস্তে আস্তে দিন 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 বাড়তে বাড়তে বাড়তে, মানে আজকে বাড়ছে কালকে কমছে এরকম হবে না, মানে গ্রাজুয়ালি বাড়তে থাকবে, দ্যাট ইজ দ্য প্রগ্রেসিভ ডিসপেজিয়া। তাই না? এটা হলো কমনেস্ট ফিজিক্যাল, সবচেয়ে কমনেস্ট ক্লিনিক্যাল প্রেজেন্টেশন অফ দ্য কার্সিনোমা ইসোফেগাস। আচ্ছা, এখন যদি দেখি, আমি যদি দেখো আজকে খাইতে পারছি 50 ml, কালকে 30 ml, এরপরে 20 ml, এভাবে যদি আমার যদি দিন দিন যদি খাওয়ার পরিমাণ কমতে থাকে তাহলে আমার কি হবে? নিউট্রিশনাল ডেপ্রাইভ হবে। এক সময় দেখা যাবে যে আমি খাওয়ার পরে যতটুকু খাই, যেহেতু কার্সিনোমা ইসোফেগাস এখানে ইসোফেজিয়াল লুমেনটা ন্যারো থাকে, ন্যারোইং হইয়া, তাহলে এখানে কিছু ডেফিনেটলি ফুড রেসিডিউ থাকে, ইসোফেজাইটিসের ফিচার থাকবে, অ্যাজ ওয়েল এজ দা ইসোফেজাসের সাথে আমাদের এদিকে আমরা যদি বলি ইনলেট, ইনলেট মানে হলো ইসোফেজিয়াল ওপেনিং অথবা ফেরিঞ্জিয়াল ওপেনিং, এটার সাথে আমাদের লেরিঞ্জিয়াল ওপেনিং এর সাথে একটা ইয়ে আছে। তাহলে ইসোফেগাস থেকে কন্টেন্টটা এসে পিছনের দিকে আমাদের কিন্তু শ্বাসনালীতেও যেতে পারে যদি রিগার্জিটেশন হয়। তাহলে এই ক্ষেত্রে কিন্তু ইসোফেজাইটিস, ইসোফেজিয়াল ইরিটেশন অ্যাজ ওয়েল এজ দ্য ইসোফেজিয়াল কন্টেন্ট যেটা আছে, এটা যদি রিগার্জিটেট হয় তাহলে স্পেশাল নিউমোনিয়া নিয়ে কিন্তু আমাদের কার্সিনোমা ইসোফেগাস রিপ্রেজেন্ট করতে পারে। তাহলে ফিচারস অফ মেলিগনেন্সি বাকিগুলো, অ্যানোরেক্সিয়া, খাইতে ইচ্ছা করবে না, সে খাইতে কষ্ট পায়, খাইতে ইচ্ছা করবে না, দুইটাই তো তার। আর একটা হলো ওয়েট লস, প্রগ্রেসিভ ওয়েট লস থাকবে কার্সিনোমা ইসোফেগাস। একটা হলো খাইতে পারবে না, আরেকটা হলো মেলিগনেন্সির জন্য। তারপরে হলো আমরা বলছি ক্যাফেক্সিয়া, অ্যানোরেক্সিয়া, এগুলো থাকবে। তারপরে ফিচারস অফ মেটাস্টেসিস, এটা লোকালি ইনভেস্ট হতে পারে, লিম্ফ নোডে যেতে পারে, লাংসে যেতে পারে, অনেক জায়গায় যেতে পারে। এগুলো হলো ক্লিনিক্যাল ফিচারস অফ কার্সিনোমা ইসোফেগাস। হোয়াট আর দ্য ট্রিটমেন্ট অপশন অফ কার্সিনোমা, ট্রিটমেন্ট অপশন অফ কার্সিনোমা ইসোফেগাস? তাহলে যে কোনো জায়গায় কার্সিনোমার ট্রিটমেন্ট অপশন কিন্তু কমন তিনটা কথা আছে, একটা হলো সার্জারি, রেডিওথেরাপি, কেমোথেরাপি, এটা কমন। বাকি দুই একটা হরমোন থেরাপি, ইমিউনোথেরাপি, এটা কোথাও কোথাও যোগ হবে। যেমন সব জায়গায় হরমোন থেরাপি নাই, আমরা যদি হরমোন থেরাপির কথা বলি তাহলে ব্রেস্টে আছে, ওদিকে আর কোথায় আছে? ব্রেস্ট হরমোন থেরাপি আর কোথায় দেওয়া হয়? একটা আমি বলে দিলাম ব্রেস্ট, আর কোথায় বলো?
হরমোন থেরাপি। হরমোন থেরাপি আর কোথায় আছে বলতে পারবে কেউ? এই ধরনের কোশ্চেন আছে তোমাদের? আমরা মেলিগনেন্ট টিউমার হরমোন থেরাপি কোথায় কোথায় দেওয়া যায়? প্রোস্টেট ক্যান্সার। হ্যাঁ, প্রোস্টেট ক্যান্সার। প্রোস্টেট ক্যান্সার, ইয়েস। আর আছে হলো থাইরয়েড। হ্যাঁ, থাইরয়েড ক্যান্সার, ঠিক আছে। ফলিকুলার থাইরয়েড কার্সিনোমা। জি স্যার। ক্যান্সার, ইয়েস ইয়েস, এগুলো কিন্তু মাথায় রাখতে হবে। এগুলো কিন্তু তোমাদের ইয়েতে কোশ্চেনে আছে। তাহলে হোয়াট ইজ দ্য ট্রিটমেন্ট অপশন অফ কার্সিনোমা ইসোফেগাস? এটা কিন্তু দেখো ভেরি সিম্পল। তুমি এতটুকু বললেই হবে, দ্যাট ইজ দ্য সার্জারি, রেডিওথেরাপি, কেমোথেরাপি। তুমি কোনটা দিবা দিবা না এটা একটু স্পেশালিস্টের ব্যাপার, তুমি এত কিছু জানার দরকার নেই। কিন্তু এই তিনটা কথা তো বলতে হবে প্রিলিমিনারি পাস করার জন্য। এর বাকি কথাগুলো, অ্যাডভান্স কথাগুলো আমি বলতে পারবো কি পারবো না এটা তো পরের কথা। যে বলতে পারবে ডেফিনেটলি ভালো। তাহলে এই তিনটা একবার দেখো সব জায়গায়, ম্যাক্সিমাম জায়গায় আমরা যদি ট্রিটমেন্ট অপশনস অফ এই শব্দটা যদি বলি, সব জায়গায় একই জিনিস। কার্সিনোমা ইসোফেগাস একই জিনিস, কার্সিনোমা ব্রেস্ট একই জিনিস অন্তত। হ্যাঁ, হয়তো এখানে দুইটা শব্দ ইমিউনোথেরাপি, হরমোন থেরাপি এগুলো যোগ হবে এখানে, কিন্তু সার্জারি, রেডিওথেরাপি, কেমোথেরাপি এগুলো তো থাকবেই। তাহলে এগুলো কিন্তু সব জায়গায় কমন, এগুলো একটু কমন একটা জিনিস শিখতে হবে। প্যারাটিড টিউমার, হোয়াট ইজ সায়ালোলিথিয়াসিস? লিথিয়াসিস শব্দ যে জায়গায়, এই জায়গায় এটা হলো স্টোন। সায়ালো মানে ডাক্ট, ডাক্ট স্টোন। তাহলে প্যারোটিড গ্ল্যান্ডে যে স্টোন বা স্যালাইভারি গ্ল্যান্ডে যে স্টোন গুলো হয়, সায়ালোলিথিয়াসিস মানে হলো স্যালাইভারি গ্ল্যান্ড স্টোন, ডাক্ট স্টোন, স্যালাইভারি গ্ল্যান্ড ডাক্ট স্টোন, দ্যাট ইজ দ্য সায়ালোলিথিয়াসিস। হাউ ডু ইউ ক্লাসিফাই প্যারোটিড টিউমার? যে কোনো টিউমার আমাদের বেনাইন, মেলিগন্যান্ট। বেনাইন মেলিগন্যান্টের মধ্যে প্রাইমারি, সেকেন্ডারি, এটা হলো প্রিন্সিপাল। এটা হলো প্রিন্সিপাল। এই প্রিন্সিপাল মেনে কথা বললে অনেক কথা বললে যাবে। সবচেয়ে বেনাইনের মধ্যে, প্যারোটিড গ্ল্যান্ডের মধ্যে এই লাইপোমা থেকে শুরু করে সবকিছু হতে পারে, তবে সবচেয়ে কমনেস্ট বেনাইন টিউমার দ্যাট ইজ দ্য প্লিওমরফিক অ্যাডেনোমা, দ্যাট ইজ দ্য প্লিওমরফিক অ্যাডেনোমা। প্যারোটিড গ্ল্যান্ডের ক্ষেত্রে আমাদের সবচেয়ে কমনেস্ট টিউমার দ্যাট ইজ দ্য প্লিওমরফিক অ্যাডেনোমা। আমরা মেলিগন্যান্ট টিউমারের মধ্যে এখানে অ্যাডেনোকার্সিনোমা, অ্যাডেনোসিস্টিক কার্সিনোমা, অনেক ধরনের কার্সিনোমা আছে, এগুলো পড়ে নিই। হোয়াট আর দ্য কমপ্লিকেশন অফ প্যারোটিড সার্জারি? প্যারোটিড সার্জারিতে স্পেসিফিক কমপ্লিকেশন যেটা আমরা যদি বলি, কমপ্লিকেশন অফ প্যারোটিড সার্জারি, যে কোনো সার্জারিতে ব্লিডিং, যেহেতু প্যারোটিড ডাক্ট আছে, প্যারোটিড ডাক্ট ফিস্টুলা হইতে পারে এখানে। তারপরে সবচেয়ে কমনেস্ট যেটা, এটা হলো ফেশিয়াল নার্ভ। ফেশিয়াল নার্ভ ফালসি হতে পারে, ফেশিয়াল নার্ভ ইনজুরি হতে পারে। তাহলে এটা হলো সবচেয়ে কমন। তাহলে আমাদের ব্লিডিং হতে পারে, হেমাটোমা হতে পারে, প্যারোটিড ডাক্ট ফিস্টুলা হতে পারে, এন্ড ফেশিয়াল নার্ভ ফালসি হতে পারে, আর ফেশিয়াল নার্ভ প্যারালাইসিস হতে পারে। এইটা হলো ইম্পর্টেন্ট। এই জিনিসটা কমপ্লিকেশন অফ দ্য প্যারোটিড সার্জারির ক্ষেত্রে আমাদের ফেশিয়াল নার্ভের কথাটা সবচেয়ে বেশি ভালোভাবে মনে রাখতে হবে। What do you mean by recurrent appendicitis? আমরা যেটা বলছিলাম, রিকারেন্ট অ্যাটাক অফ একিউট অ্যাপেন্ডিসাইটিস। তার মানে একিউট অ্যাপেন্ডিসাইটিস যে ক্লিনিক্যাল ফিচারস গুলো থাকবে, এগুলো যার ক্ষেত্রে বারবার অ্যাটাক করবে, দ্যাট ইজ দ্য রিকারেন্ট অ্যাপেন্ডিসাইটিস। হাউ ডু ইউ ডায়াগনোস ক্লিনিক্যালি এ কেস অফ অ্যাপেন্ডিসাইটিস? এটা আমরা অলরেডি বলে ফেলছি, ক্লিনিক্যালি কিভাবে করব। হোয়াট আর দ্য কোর্স মেড ইন ল্যাপারোস্কোপি, এপিডিক্টমি, এটাও আমরা বলে ফেলছি। অ্যানাল ফিশার, হাউ ইউ ক্যান ডায়াগনোস অ্যানাল ফিশার? তাহলে অ্যানাল ফিশার আগে জানতে হবে। অ্যানাল ফিশার কাকে বলে? অ্যানাল ফিশার ইজ দ্য লংগিটিউডিনাল টিয়ার or split in the anoderm extending up to but not beyond the dentate line. তাইলে এখানে একটা লম্বালম্বি একটা ইরোশন অথবা আলসার অথবা স্প্লিট থাকে অ্যানোডার্মের মধ্যে, যেটা ডেন্টেট লাইন পর্যন্ত যায় কিন্তু কখনো ডেন্টেট লাইনকে ক্রস করে না। এই অ্যানোডার্ম থেকে ডেন্টেট লাইন পর্যন্ত যেতে পারে, কখনো ডেন্টেট লাইন ক্রস করে না। তাহলে হাউ ইউ ক্যান ডায়াগনোস অ্যানাল ফিশার? তাহলে কোন জায়গায় যদি একটা কাটা থাকে, ওই কাটা থাকলে যা হবে অ্যানাল ফিশারও তাই। আমরা জানি ডেন্টেট লাইনের উপরে এবং ডেন্টেট লাইনের নিচে, অ্যানাটমিক্যালি আমরা যদি বলি, ডেন্টেট লাইনের নিচের এরিয়া দ্যাট ইজ দ্য পেইনফুল, আর আমরা যদি বলি ডেন্টেট লাইনের উপরে দ্যাট ইজ দ্য পেইনলেস, পেইন ইনসেনসিটিভ এরিয়া। তাহলে ডেন্টেট লাইনের নিচে যেহেতু আমাদের এখানে একটা লংগিটিউডিনাল স্প্লিট ও টিয়ার আছে, তাহলে ডেফিনেটলি এখানে পেইন থাকবে। পেইনটা তাহলে কখন হবে? হ্যাঁ, পেইনটা সাধারণত পেইন ডিউরিং ডিফিকেশন, পেইন ডিউরিং ডিফিকেশন হবে। একটা কাটা জায়গা আছে, স্টুল ওই দিক দিয়ে বের হচ্ছে, ডেফিনেটলি কি হবে? ব্লিডিং হবে। ব্লিডিংটা কিরকম হবে? ডেফিনেটলি ফ্রেশ ব্লাড স্টুলের গায়ে লেগে থাকবে, অথবা স্টুল বের হয়ে যাওয়ার পরে
ফোটায় ফোটায় 1 ফোঁটা 2 ফোঁটা পড়বে। তাহলে এটা হলো পাররেক্টাল ব্লিডিং 2 নাম্বার। 3 নাম্বার হলো একটা ক্ষত জায়গা আছে, ক্ষত জায়গা থেকে এখানে কিছু মিউকাস সিক্রেশন হবে। ওই মিউকাস সিক্রেশন হওয়ার কারণে ওইটা আস্তে আস্তে অ্যানাল ক্যানাল এদিকে চারপাশে পেরিয়ানাল রিজিয়নে বের হবে, বের হয়ে ওই জায়গায় ইচিং হবে, ইচিং। তাহলে এগুলো হলো সিমটমস। সাইন তো আমরা যেগুলো পাইলাম আমরা এক্সামিনেশন করে, আমরা প্রক্টোস্কোপি বা ডিজিটাল রেকটাল এক্সামিনেশন যখন আমরা করব তখন আমরা জাস্ট দুইটা বাটককে যদি অ্যাপার্ট করি, অ্যাপার্ট করলে আমরা ইন্সপেকশনে দেখতে পাবো যে তার একটা লংজিটিউডিনাল টিয়ার আছে, আমরা অ্যানাল ফিশার ডায়াগনোসিস করতে পারবো। তো হোয়াট আর দ্য ডিফারেনশিয়াল ডায়াগনোসিস? ডিপ ডিফারেনশিয়াল ডায়াগনোসিস, অ্যানাল ফিশারের ডিফারেনশিয়াল ডায়াগনোসিস। তারপরে ইট ইজ ওয়ান অফ দ্য পেইনফুল কন্ডিশন। তাহলে পেইনফুল কন্ডিশনের যে এগুলো ডিফারেনশিয়াল ডায়াগনোসিস আসবে। তাহলে একটা হলো এখানে ডিফারেনশিয়াল ডায়াগনোসিস, প্রথম হলো অ্যানোরেক্টাল অ্যাবসেস। হ্যাঁ, অ্যানোরেক্টাল অ্যাবসেস আসবে। আর তারপরে ইয়েস হেমোরয়েড আসতে পারে। হেমোরয়েড আসতে পারে যে পারারেক্টাল ব্লিডিং এর জন্য, কিন্তু সাধারণত হেমোরয়েডে কোনো পেইন থাকে না। হোয়াট ইজ দ্য মেডিকেল ট্রিটমেন্ট অফ দ্য অ্যানাল ফিশার? মেডিকেল ট্রিটমেন্ট কি? তাহলে সাধারণত আমরা যদি অ্যানাল ফিশারের প্যাথোফিজিওলজিটা জানি, তাহলে এখানে যে টিয়ারটা থাকে, এই অ্যানোডার্মে যে টিয়ার থাকে, এই টিয়ারের নিচে আমরা যদি অ্যানাটমিক্যাল স্ট্রাকচারের কথা বলি, দেখেন ইন্টারনাল স্পিকটা থাকে। যখন স্ক্রুটা এসে ওই টিয়ারটার মধ্যে বসা লাগে তখন কিন্তু ইন্টারনাল স্পিকটারটা স্টুল বের হওয়ার সময় ইন্টারনাল স্পিকটা রিল্যাক্স হওয়ার কথা ছিল, কিন্তু যখন এসে স্টুলটা ওই জায়গায় অ্যানাল ফিশারের যে স্প্লিট আছে, টিয়ার আছে, ওই জায়গায় এসে যখন স্টুলটা এসে লাগে, স্টাক করে, তখনই কিন্তু সে ফার্দার কন্ট্রাক্ট করে। তো রোগীকে আরো প্রেসার দিতে হয়। এইভাবে কন্টিনিউয়াস একটা প্রসিডিউর চলতে থাকে এবং এটা এই জন্য হিল হইতে দেরি হয়। আর পোস্টেরিয়র অ্যানাল ফিশার এবং অ্যান্টেরিয়র অ্যানাল ফিশার পোস্টেরিয়রলি কমন 90% ক্ষেত্রে, এবং পোস্টেরিয়র কমিশনের ব্লাড সাপ্লাই কম থাকে, যার কারণে হিলিং আমাদের অ্যানাল ফিশার হিলিং হতে চায় না। এটা একটা কারণ। তো মেডিকেল ট্রিটমেন্ট আমাদের দুইটা জিনিস, একটা হলো কনস্টিপেশনকে অ্যাড্রেস করতে হবে, আর একটা হলো ট্রিটমেন্ট রিগার্ডিং দ্য ইন্টারনাল অ্যানাল স্ফিংক্টার। অ্যানাল স্ফিংক্টারকে রিল্যাক্স করার জন্য কিছু ওষুধ দিতে হবে। তাহলে মেডিকেল ট্রিটমেন্টের মধ্যে আমাদের হলো কিছু হলো ডায়েটারি হ্যাবিট অল্টারেশন করতে হবে, তাকে পানি বেশি করে খেতে হবে, ফাইবার কন্টেইনিং ফুড বেশি করে খেতে হবে, স্টুল সফটনার আমরা দিতে পারি, অনেক ধরনের স্টুল সফটনার আমরা পাই, ল্যাক্সেটিভ পাই, আমরা এগুলো স্কুলের বসেই আমরা খেতে পারি। তারপরে হলো আমরা যেটা মেডিকেল ট্রিটমেন্ট গ্লিসারিন টাইনাইট্রেট অয়েন্টমেন্ট, গ্লিসারিন টাইনাইট্রেট অয়েন্টমেন্ট আমরা দিতে পারি, যেটা রিল্যাক্সেশন অফ দ্য ইন্টারনাল স্ফিংক্টারকে করে। রিল্যাক্সেশন যদি হয় তাহলে ওই ক্ষেত্রে এটা হবে। আরো কিছু ট্রিটমেন্ট আছে, যেটা এটা হলো বটুলিনাম টক্সিন আমরা দিতে পারি ক্রনিক অ্যানাল ফিশারে, আর হলো ক্যালসিয়াম চ্যানেল ব্লকার। এগুলো সাধারণত আমরা ইউজ করি না, কমনলি আমরা ইউজ করি হলো গ্লিসারিন টাইনাইট্রেট অয়েন্টমেন্ট। তাহলে এগুলো হলো মেডিকেল ট্রিটমেন্ট অফ দ্য অ্যানাল ফিশার। এরপরে টপিকস অফ রেক্টাল ব্লিডিং, হোয়াট আর দ্য কমন কজ অফ দ্য রেক্টাল ব্লিডিং ইন অ্যাডাল্ট? অ্যাডাল্টের ক্ষেত্রে কমন কজ কি আমাদের জানতে হবে। তাহলে কমন কজ অফ রেক্টাল ব্লিডিং অ্যাডাল্টে আমরা প্রথম যেটা, এটা হলো হেমোরয়েড। 2 নাম্বার অ্যানাল ফিশার, ইয়েস হতে পারে। তারপরে কার্সিনোমা রেক্টাম, ইয়েস হতে পারে। তুমি যদি বলো যে হ্যাঁ স্যার এটা ডিসেন্ট্রির কারণে হতে পারে, হ্যাঁ ডিসেন্ট্রির কারণে রেক্টাল ব্লিডিং হতে পারে, কিন্তু কমন আমরা যদি বলি কমন কজ, তাহলে হেমোরয়েড, অ্যানাল ফিশার এবং কার্সিনোমা রেক্টাম। ডায়াগনোসিস অফ রেক্টাল ব্লিডিং, তাহলে হিস্ট্রি নিতে হবে, এক্সামিনেশন করতে হবে। এক্সামিনেশনের মধ্যে হলো একটা হলো জেনারেল এক্সামিনেশন, একটা হলো সিস্টেম এক্সামিনেশন। এই এক্সামিনেশন ফাইন্ডিং গুলো আমরা কি পাবো, এটা ডিপেন্ডস করবে which one is the underlying cause। যে বিশেষ করে অ্যানাল ফিশার, হেমোরয়েড, এগুলোর ক্ষেত্রে আমরা জেনারেল এক্সামিনেশন বলো, সিস্টেম এক্সামিনেশন বলো, তেমন কিছু পাবো না। বাট মেলিগন্যান্সি যদি হয়, কার্সিনোমা রেক্টাম যদি হয়, তাহলে আমরা জেনারেল এক্সামিনেশন, সিস্টেম এক্সামিনেশনে কিছু ফাইন্ডিংস পেতে পারি। তারপরে মূল পরীক্ষা যেটা, এটা হলো আমরা এক্সামিনেশন অফ দ্য অ্যানাস এন্ড রেক্টাম। এর মধ্যে ডিজিটাল এক্সামিনেশন, প্রক্টোস্কোপি, এগুলো আমরা করতে পারি। তার তোমাকে ইনভেস্টিগেশন করতে হবে। তাহলে আমরা ডিজিটাল রেক্টাল এক্সামিনেশন করব, প্রক্টোস্কোপি, এগুলো করে আমরা কমন কজ যেগুলো, যেমন হলো হেমোরয়েড, অ্যানাল ফিশার আছে কিনা এগুলো আমরা দেখবো, বা কার্সিনোমা রেক্টাম, ওয়ান এন্ড অফ দ্য রেক্টাম ওটাতে আছে কিনা আমরা দেখবো। দেখো এখানে বলছে কমপ্লিকেশন, ওই ব্লিডিং এর কমপ্লিকেশন, পার রেক্টাল ব্লিডিং যেদিকে হোক, ব্লিডিং এর কমপ্লিকেশন কিন্তু যে কোনো জায়গায় ব্লিডিং, এখানেও ব্লিডিং হতে পারে, হতে পারে, শক হতে পারে এবং ডেথ হতে পারে। What are the surgical causes of dysphagia? Dysphagia আমরা বলছি difficulty, সার্জিক্যাল কজ মানে সার্জিক্যালি ট্রিটেবল, যেমন তারপরে আনসার দেওয়া আছে, ওই প্রথম কোশ্চেনের আনসার কিন্তু 2 নম্বরে দেওয়া আছে, একালেশিয়া কার্ডিয়া,
ইসোফেগাস। হ্যাঁ, তাহলে তোমাদের সাউন্ড অফ করো। দুই নম্বর কোশ্চেন, হোয়াট ইজ একালেশিয়া? হোয়াট ইজ একালেশিয়া আমরা জানি, ফেলিউর টু রিল্যাক্সেশন অফ দ্য লোয়ার এসোফেজিয়াল স্ফিংক্টার causing proximal dilatation। এটা আমরা ডেফিনিশন। হাউ একালেশিয়া পেশেন্ট প্রেজেন্ট, একালেশিয়া প্রেজেন্ট কিভাবে প্রেজেন্ট করে? এখানে হবে ডিসপেজিয়া, ডিসপেজিয়া হবে, রিটেনশন, ইসোফেজাইটিস হবে, এসপিরেশন নিউমোনিয়া হতে পারে। এগুলো আমরা দেখবো। হাউ এ পেশেন্ট অফ কার্সিনোমা ইসোফেগাস প্রেজেন্ট আমরা পড়ে ফেলছি এটা, কার্সিনোমা ইসোফেগাস। ফিস্টুলা ইন অ্যানো, হোয়াট ইজ ফিস্টুলা ইন অ্যানো? ফিস্টুলা হলো অ্যাবনরমাল কমিউনিকেশন বিটুইন টু এপিথেলিয়াল সারফেস। তাহলে ইন অ্যানো মানে হলো অ্যানাল ক্যানালের সাথে পেরিয়ানাল স্কিনের যদি অ্যাবনরমাল কমিউনিকেশন থাকে তাহলে দ্যাট ইজ দ্য ফিস্টুলা ইন অ্যানো। হোয়াট কমপ্লিকেশন ক্যান অকার আফটার সার্জারি অফ দ্য ফিস্টুলা ইন অ্যানো? তাহলে ফিস্টুলা ইন অ্যানো, আগে এটা কমপ্লিকেশন বলার আগে তোমাকে যেটা জানতে হবে এটা হলো আমাদের কিছু জিনিস জানতে হবে। ফিস্টুলা কয় ধরনের আছে আমরা জানি। অ্যানাল ক্যানালের প্যাথোলজি গুলা, অ্যানাল এবং পেরিয়ানাল জিনিসের যে প্যাথোলজি গুলো ম্যাক্সিমাম ক্ষেত্রে 4, যেমন হিমোরয়েড 4 ডিগ্রি, ফিস্টুলা 4 ধরনের, তারপরে আমরা যদি অ্যানোরেক্টাল অ্যাবসেস বলি এটাও কিন্তু 4 ধরনের। এটা কিন্তু সবসময় মনে রাখতে হবে। তাহলে এগুলো তোমাকে জানতে হবে। তারপরে তোমাকে নেক্সট যে কোশ্চেনটা এটা জানতে হবে, হোয়াট ইজ বুরসেলস রুল? বুরসেলস রুল হলো আমরা যদি রোগীটাকে যদি লিথোটমি পজিশনে করি, করে তার রেকটাম অ্যানাল ক্যানালকে যদি আমরা একটা ট্রান্সভার্স লাইন দিয়ে যদি 2 ভাগ করি, তাহলে এই 2 ভাগ করার পরে আমরা অ্যান্টিরিয়র হাফ, পোস্টেরিয়র হাফ, অ্যান্টিরিয়র হাফে যদি কোনো ফিস্টুলার এক্সটার্নাল ওপেনিং থাকে, অ্যান্টিরিয়র হাফ উপরের দিকে যদি কোনো ফিস্টুলার এক্সটার্নাল ওপেনিং থাকে, ধরে নেওয়া হয় ওই ফিস্টুলার ট্র্যাকটা সাধারণত স্ট্রেইট, সোজা। তাহলে এটা কিন্তু সুবিধা। আর এই বুরসেলস রুলে হলো পোস্টেরিয়রলি, যদি পোস্টেরিয়র হাফে যদি কারো এক্সটার্নাল ওপেনিং থাকে তাহলে তার ক্ষেত্রে ইন্টারনাল ওপেনিংটা হয়তো মিড লাইনে থাকবে, কিন্তু ফিস্টুলার যে ট্র্যাক ওইটা ব্রাঞ্চ হইতে পারে, তার মানে এটার সাইড ব্রাঞ্চ হতে পারে। তাহলে এই ক্ষেত্রে কিন্তু রিকারেন্স অফ দ্য ফিস্টুলা ইজ ভেরি মাচ মোর। তাহলে হোয়াট কমপ্লিকেশন ক্যান অকার আফটার সার্জারি অফ দ্য ফিস্টুলা ইন অ্যানো? তাহলে ফিস্টুলা ইন অ্যানো অপারেশন করার পরে কিছু হলো ইমিডিয়েট কমপ্লিকেশন আর লেট কমপ্লিকেশন। ইমিডিয়েট কমপ্লিকেশন হলো ব্লিডিং হতে পারে, আর হলো ফিস্টুলা ইজ অ্যাকর্ডিং টু দ্য ভ্যারাইটি অফ দ্য ফিস্টুলা, আমরা যদি স্পিংক্টার বেশি কেটে ফেলি তাহলে ওই ক্ষেত্রে কিন্তু ইনকন্টিনেন্স হতে পারে, তাহলে এটা একটা ইয়া। আর কমপ্লিকেশন অফ দ্য অ্যানাস্থেসিয়া, স্পাইনাল অ্যানাস্থেসিয়া, ডিফারেন্ট টাইপস অফ কমপ্লিকেশন এগুলো হতে পারে। আর যেটা হতে পারে এটা হলো লেট কমপ্লিকেশন, এটা হলো রিকারেন্স অফ দ্য ফিস্টুলা। তাহলে এই জিনিসগুলো কিন্তু ঠিক এইভাবে তোমাকে বলতে হবে। আমরা গোরসালস রুল অলরেডি বলে ফেলছি। হোয়াট ইজ স্টোমা একদিন ওই যে আরেকটা কোশ্চেন মনে আমরা বলছিলাম, তারপরে একটু বলি হোয়াট ইজ স্টোমা। ইট ইজ দ্য আর্টিফিশিয়াল ওপেনিং মেড অন bowel to divert the feces and platters to the exterior where it is collected in an artificial appliance। তার মানে আমরা স্টোমা হলো আমরা ইন্টেস্টাইনের একটা পার্টকে অ্যাবডোমিনাল ওয়ালের সাথে কমিউনিকেট করে দিই, যে যাতে স্টুল, ফিসেস এবং প্লেটাসটা এই দিক দিয়ে আপাতত বের হয়ে যায়। তাহলে আপাতত হতে পারে, টেম্পোরারি হতে পারে, পার্মানেন্ট হতে পারে। where should a stoma be located? কোথায়? তাহলে অ্যাকর্ডিং টু আমি কোন ধরনের স্টোমা মানে কোন জায়গায় ইউজ করবো এটার উপর নির্ভর করে। যেমন আমরা যদি আইলিয়ামকে বাইপাসের জন্য আমরা যদি ইউজ করি তাহলে এটা রাইট ইলেকট্রোসে আমরা ইউজ করি। আমরা যদি লেফট সাইডে করি তাহলে এটা হলো সিগময়েড কোলন অথবা ডিসেন্ডিং কোলন কে আমরা সাধারণত স্টোমা ইউজ করি। ট্রান্সভার্স কোলন বাচ্চাদের ক্ষেত্রে ট্রান্সভার্স কোলোস্টমি করা হয়, তাহলে এটা সাধারণত এপিগ্যাস্ট্রিক রিজিয়নে করা হয়। তাহলে হোয়ার শুড এ স্টোমা বি লোকেটেড? ইট ডিপেন্ডস আপন দ্য হুইচ পার্ট অফ দ্য intestine we want to divert। এটা আমরা এটার উপর নির্ভর করে। হাউ ক্যান স্টোমা বি ক্লাসিফাইড? অ্যাকর্ডিং টু দ্য অর্গান যদি আমরা যদি বলি, যেমন আইলিয়াম যদি হয় তাহলে এটাকে বলি আমরা আইলিস্টমি। কোলন যদি হয় এটাকে বলি আমরা কোলোস্টমি। কোলোস্টমির মধ্যে আমরা একটা হলো ট্রান্সভার্স কোলোস্টমি আর একটা হলো সিগময়েড কোলোস্টমি। সিকোস্টমি হতে পারে সিকাম যদি আমরা ইউজ করি। তারপরে হলো অ্যাকর্ডিং টু দ্য ডিউরেশন, একটা হলো টেম্পোরারি, একটা হলো পার্মানেন্ট। যেমন টেম্পোরারি আমরা যদি বলি আইলেস্টমি ইজ টেম্পোরারি, ট্রান্সভার্স কোলোস্টমি ইজ টেম্পোরারি, বাট ইন কেস অফ কার্সিনোমা রেকটামের ক্ষেত্রে আমরা যখন এপিআর করি, এপিআর অ্যাবডোমিনোপেরিনিয়াল ডিসেকশন, ওই ক্ষেত্রে আমরা পার্মানেন্ট কোলোস্টমি করি। লেফট আইলিয়াক ফসিলে পার্মানেন্ট কোলোস্টমি। তাহলে টেম্পোরারি কোলোস্টমি হতে পারে, পার্মানেন্ট কোলোস্টমি হতে পারে।
আরেকটা হলো অ্যাকর্ডিং টু দা আইলোস্টোমি এর মধ্যে আমরা স্পাউট হতে পারে, আরেকটা হলো ফ্লাশ হতে পারে, তাই না? এগুলা ক্লাসিফিকেশন, বিভিন্ন ধরনের ক্লাসিফিকেশন আছে, এগুলো পড়ে নিই। হোয়াট আর দ্য কমপ্লিকেশন অফ স্ট্রোমা আমরা পড়ছিলাম, বলছিলাম সম্ভবত স্ট্রোমার কমপ্লিকেশন হলো তাহলে স্ট্রোমা আমরা দেখো স্কিনের মধ্যে একটা ইন্টেস্টাইনের একটা পার্ট এনে এখানে একটা ডাইভারশন করে দিচ্ছি, তাইলে এখানে কি কি হতে পারে? একটা হলো এটা বের হয়ে যেতে পারে, প্রলাপস হতে পারে, নিচের দিকে চলে যেতে পারে, রিট্রাকশন হতে পারে, ওপেনিংটা ন্যারোইং হতে পারে, দ্যাট ইজ দ্য স্টেনোসিস অফ দ্য স্ট্রোমা। তাহলে তিনটা জিনিস একবারে দেখো একটু চিন্তা করলে হয়, একটা হলো বের হয়ে যেতে পারে, দ্যাট ইজ দ্য প্রলাপস, ভিতরে চলে যেতে পারে, দ্যাট ইজ দ্য রিট্রাকশন, একটা হলো ওপেনিংটা ন্যারো হতে পারে, তাহলে তিনটা রিট্রাকশন। প্যারাস্ট্রোমাল হার্নিয়া হতে পারে, আইলোস্টোমি আর কোলোস্টোমি ডায়রিয়া হতে পারে, স্কিন এক্সপ্রেশন, সারাউন্ডিং স্কিন এক্সপ্রেশন, এগুলো হতে পারে। তাইলে এটা একটা হোয়াট আর দ্য কমপ্লিকেশন অফ স্ট্রোমা, বেইলি ল্যাবে খুব সুন্দর করে একটা চার্ট দেওয়া আছে। এই হলো আমাদের তোমাদের এই জিএটি